আজকে আমরা করব সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা আমরা এমনভাবে করব যাতে কোনো পরীক্ষাতে আসা কোনো প্রশ্ন আমাদের না আটকায়। এটুকু গ্যারান্টি আমি তোমাদের দেব যে যদি এই চ্যাপ্টারটা তোমরা আমার ভিডিওতে পুরোপুরি দেখো, পুরোপুরি সম্পূর্ণ দেখো, তাহলে এই চ্যাপ্টার থেকে আসা একটা কোশ্চেনও কিন্তু তোমাদের আটকাবে না। চলো তাহলে বেশি কথা না বলে আমরা শুরু করি ভিডিওটাকে। দেখো, আমরা প্রথমে জানবো কি এর সময়কাল, কখন থেকে কখন ছিল এটা। এটা ছিল তোমার 2500 বিসি থেকে 1750 বিসি অবধি। বিসি কি? বিসি হলো বিফোর ক্রাইস্ট। বিফোর ক্রাইস্ট মানে কি? যীশু খ্রিস্টের জন্মের আগে। যীশু খ্রিস্টের জন্মের আগের 2500 বছর থেকে 1750 বছর অবধি। মানে তোমাকে বিসিটা কি বোঝাতে গেলে আমাকে বলতে হবে কি, এখন আমরা আছি কততে? এখন আমরা আছি 2026-এ। এটা কিন্তু আমার এডি, ঠিক আছে? এটা বিসি নয়। আর বিসি কোনটা? এটা হয়েছে কি, এটা হয়েছে আমার খ্রিস্টের জন্মের পরে। এটা হলো ধরো যীশু খ্রিস্টের জন্ম হয়েছে এই সময়। তো এই পরে যে সময়টা সেটাকে আমরা এডি দিয়ে ডিনোট করব, আর আগের সময়টাকে আমরা বিসি দিয়ে ডিনোট করব, ঠিক আছে? তাহলে আমার এই সময়কাল অর্থাৎ সিন্ধু সভ্যতার সময়কাল কতটা ছিল? 2500 বিসি থেকে 1750 বিসি অবধি। এটা আমরা জানলাম কি করে? কার্বন ডেটিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে জেনেছি আমরা? কার্বন 14 বা C14 ডেটিং এর মাধ্যমে কিন্তু আমরা সেটা জানতে পেরেছি। এই সময়টাকে কি বলা হতো? ব্রোঞ্জ যুগ বলা হতো। এই সময়কালটাকে কি বলা হতো? ব্রোঞ্জ যুগ বলা হতো। এটা ব্রোঞ্জ যুগের মধ্যে পড়ে। কেন ব্রোঞ্জ যুগ বলা হতো? কারণ তখন মানুষ কিন্তু ব্রোঞ্জের ব্যবহার শিখে গেছিল। ব্রোঞ্জ কি করে তৈরি হয় জানো কি? ব্রোঞ্জ তৈরি হয় কিন্তু তামা আর টিন মিশিয়ে। তামা প্লাস টিন, এই দুটোকে মিশিয়ে কিন্তু আমার ব্রোঞ্জ তৈরি হয়। তো মানুষ তখন তামার ব্যবহার তো সবার প্রথম শিখেছিল মানুষ, আর সঙ্গে টিনটাও তখন শিখে গেছিলো। টিন এবং তামাকে মিশিয়ে তারা ব্রোঞ্জ তৈরি করতে কিন্তু শিখে গেছিলো। তাই এই সময়কালকে আমরা কি বলবো? ব্রোঞ্জ যুগ বলবো, ঠিক আছে? আর দেখো, ইতিহাসকে আমরা তিন ভাবে দেখতে পারি। কি কি? একটা হলো প্রায় ইতিহাস, একটা হলো আমার প্রায় ইতিহাস, একটা হলো আমার প্রাক ইতিহাস, আর একটা হলো আমার ইতিহাস, ঠিক আছে? একটা হলো আমার ইতিহাস। এই তিন ভাবে এটাকে কি বলা হচ্ছে? এটা বলছে আমার প্রি হিস্ট্রি, এটা হলো প্রোটো হিস্ট্রি, এটা হিস্ট্রি। এটা তাহলে কি বলছে? প্রি হিস্ট্রি, এটা হলো প্রোটো হিস্ট্রি, আর এটা হলো আমার হিস্ট্রি। দেখো, এই সিন্ধু সভ্যতার সময়কালকে কিন্তু আমি প্রাক ঐতিহাসিক কাল বলছি, বা প্রাক ইতিহাস বলছি, প্রাক ঐতিহাসিক কাল বলছি। কেন? প্রাক ঐতিহাসিক কাকে বলে, প্রায় ইতিহাস কাকে বলে, আর ইতিহাস কাকে বলে? দেখো, প্রায় ইতিহাস বা প্রি হিস্ট্রি কাকে বলছে? যে সময়ে কোনো লিখিত এভিডেন্স পাওয়া যায় না, যে সময়ে আমাদের লেখাই তৈরি হয়নি, মানে আমরা লিখতে জানতাম না, মানুষজন লিখতেই জানতো না, সেই সময়কালের যে ইতিহাস সেটাকে আমরা বলে থাকি প্রায় ইতিহাস বা প্রি হিস্ট্রি। কোন সময়কালটা? ধরো আদিম যুগে যখন মানুষজন গুহাতে বাস করতো, তখন কি মানুষজন লিখতে শিখেছিল? লিখতে শেখেনি। সেই সময়কালকে আমরা কি করে জানছি? সেই সময়কার ছবি দেখে, সেই সময়কার কিছু কঙ্কাল থেকে আমরা সেই সময়কাল সম্পর্কে জানতে পারছি। কিন্তু কোনো পুঁথি বা লেখা কিন্তু বই আমাদের চোখে আসছে না, কারণ তারা লিখতেই জানতো না। সেই সময়কালকে আমরা তাহলে কি বলছি? প্রি হিস্ট্রি বা প্রায় ইতিহাস বলছি। আর প্রাক ইতিহাস কাকে বলছি, বা প্রোটো হিস্ট্রি কাকে বলছি? প্রোটো হিস্ট্রি আমরা বলছি যে সময় লিখতে মানুষ শিখে গেছিলো, লিখতে শিখে গেছিলো, কিন্তু সেটা আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি। ধরো কিছু লিখে রেখেছে, কিন্তু সেটা আমরা পড়তে পারছি না। যে সময়টা কিছু লেখা তো ছিল, কিন্তু সেই লেখাটা আমরা এখনো পড়তে পারিনি, পাঠোদ্ধারই করতে পারিনি। সেই সময়কালকে কি বলবো আমি তাহলে? প্রোটো হিস্ট্রি বা প্রাক ইতিহাস। এই আমাদের যে সিন্ধু সভ্যতার সময়, সেই সময়টা আমাদের কি ছিল তাহলে? প্রাক ঐতিহাসিক কাল ছিল। মানে কি? এই সময় মানুষ কিন্তু লিখতে পড়তে জানতো, কিন্তু তারা কি লিখেছে সেটা আমরা এই সময় দাঁড়িয়ে কিন্তু বুঝতে পারছি না। মানে তাদের লিপিটা আমরা এখনো পাঠোদ্ধার করতে পারিনি। তাই এটা কি হলো আমার? এটা হলো আমার প্রাক ঐতিহাসিক কাল বা প্রি হিস্ট্রিক পিরিয়ড, সরি প্রোটো হিস্ট্রিক পিরিয়ড, ঠিক আছে? এবার দেখো, এখানে যে সিন্ধু সভ্যতায় অনেকগুলো সাইট, সিন্ধু সভ্যতা মানে শুধু এটা নয়, শুধু সিন্ধু নদীর তীরে গড়ে ওঠেনি। সেই সময় অনেকগুলো নদীর তীরে অনেকগুলো শহর বা অনেকগুলো নগর গড়ে উঠেছিল, অনেকগুলো জায়গা গড়ে উঠেছিল যেখানে কিনা মানুষজন বাস করতো, ঠিক আছে? এই সব এক জায়গাতে ছিল না। একটা ধরো কলকাতায় গড়ে উঠেছে, একটা ধরো শিলিগুড়িতে গড়ে উঠেছে, সমসাময়িক সময়ে একই সময়ে মোটামুটি গড়ে উঠেছে এই সমস্ত জায়গাতে অনেকগুলো বসতি, ঠিক আছে? সেই সবগুলোকে নিয়েই কিন্তু আমার হলো কি? সিন্ধু সভ্যতা, ঠিক আছে? তো প্রথম যে যে জায়গা থেকে আমরা এই সভ্যতার নিদর্শন পাই সেটা কিন্তু আমার হরপ্পা। প্রথম কোথা থেকে নিদর্শন পেলাম আমি? হরপ্পা থেকে। এটা কবে ডিসকভার হয়েছে? দেখো, মানুষকে তো আগে জানতে হয়েছে না যে ওখানে সভ্যতা ছিল।
মাটি খুঁড়তে খুঁড়তে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জিনিসটা আছে। এটা ডিসকভার হয়েছে 1921 সালে। 1921 সালে কে করেছে না, দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি এটাকে ডিসকভার করেছে কত সালে, 1921 সালে। কীভাবে ডিসকভার হচ্ছে সেটাই তোমাকে আমি একটুখানি বলে দিই। দেখো সেই সময়টা কী ছিল, সেই সময়টা ছিল ব্রিটিশ পিরিয়ড। গোটা ভারতে তখন ভারত পাকিস্তান সব এক জায়গাতে ছিল, বাংলাদেশ সব একটাই দেশ ছিল, তখন ছিল ব্রিটিশ পিরিয়ড। সেই সময় কী হচ্ছিল, রেল লাইনের কাজ হচ্ছিল, ঠিক আছে। তো রেল লাইনের কাজ হওয়ার জন্য কি, রেল লাইনের নিচের যে মাটিটা সেটা একটু শক্ত হওয়া দরকার, তার উপরে পাথর থাকে, তার নিচে কিন্তু আরও কংক্রিট রাখার জন্য এবং মাটি রাখার জন্য তারা অন্য এক জায়গা থেকে মাটি খুঁড়ছিল, এক জায়গা থেকে কী করছিল, মাটি খুঁড়ছিল। ধরো এখান দিয়ে রেল লাইন যাবে এটা দিয়ে, তো ওরা কী করেছে, এই অঞ্চলটাতে মাটি খুঁড়ছে। মাটি খুঁড়তে 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 কী পাওয়া যাচ্ছে, দেখছি যে অনেকগুলো ইট, তারপর তোমার কঙ্কাল, এগুলো বেরিয়ে আসছে। তো এইখানে একজন মানুষ ছিলেন, হ্যাঁ, তিনি ইতিহাস সম্পর্কে একটু জানতেন আর কি। তিনি দেখছেন মানুষজন এখান থেকে যেহেতু ইট বেরোচ্ছে, তাই মানুষজন না নিজের বাড়িঘর তৈরি করার জন্য কিন্তু এখান থেকে ইট নিয়ে আসছে, কিনতে আর কেউ যাচ্ছে না। যদি তুমি ফ্রিতে পাও তুমি কি কিনতে যাবে না। ঠিক সেমভাবে এখান থেকে যে ইটগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে এসে নিজের বাড়িঘর তৈরি করছে। এই লোকটা এই ইটগুলোকে দেখে মনে হলো এইগুলো তো এখনকার ইট না, এইগুলো সব এখনকার ইট না, এগুলো বহু পুরোনো দিনের ইট বলে মনে হচ্ছে। তখন লোকটাকে জিজ্ঞাসা করে জানতে পারলো যে সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে গিয়ে এই জায়গাটাকে সিজ করে দিলেন এবং খনন কাজ শুরু করলেন। কে শুরু করলেন, দয়ারাম সাহানি, ঠিক আছে। খনন কাজ শুরু করার পরে এখান থেকে কিন্তু পুরো একটা সভ্যতা বেরিয়ে এলো। জায়গাটার নাম কি, হরপ্পা। কত সালে, 1921 সালে। কে বের করেছিল, দয়ারাম সাহানি, ঠিক আছে। এই যে সিন্ধু সভ্যতা বা ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতাকে ইংলিশে কী বলা হচ্ছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এই নামটা বা সিন্ধু সভ্যতার নামটা কে দিয়েছে, নামটা কিন্তু দিয়েছে স্যার জন মার্শাল। তো এবার তোমার প্রশ্ন হতেই পারে স্যার জন মার্শালকে। স্যার জন মার্শাল ছিলেন, দেখো এই খনন কাজ করার জন্য তো একটা সরকারি দপ্তর আছে, সেই সরকারি দপ্তরের নাম কি, আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এর যে চেয়ারম্যান, হ্যাঁ, সে হলো কিন্তু স্যার জন মার্শাল, সেই সময় ছিল স্যার জন মার্শাল, ঠিক আছে। তো উনি কিন্তু এই জায়গাটার নামকরণ করেছেন কি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। এতটা আমার ক্লিয়ার? এতটা যদি আমার ক্লিয়ার হয় তাহলে ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাব। দেখো পরের স্লাইডে আমাকে কি বলছে। এই যে সিন্ধু সভ্যতা ছিল সেটা শেপ কীরকম ছিল, সেটা আমি তোমায় কি বললাম, একটা হয়তো কলকাতায় গড়ে উঠেছে, একটা ধরো শিলিগুড়িতে গড়ে উঠেছে, একটা ধরো বহরমপুরে গড়ে উঠেছে, একটা ধরো উড়িষ্যার একটা জায়গাতে গড়ে উঠেছে, একটা ধরো ইউপির একটা জায়গাতে গড়ে উঠেছে। তো মোটামুটিভাবে একটা যে লাইন তারা তৈরি করলো, লাইন তৈরি করে তারা কি দেখলো, এটা মোটামুটি একটা ত্রিভুজ আকৃতির শেপ নিচ্ছে। কিসের শেপ নিচ্ছে, ত্রিভুজ আকৃতির শেপ নিচ্ছে। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হরপ্পার যে সভ্যতা গড়ে উঠেছিল তার শেপ কীরকম ছিল, সেটা ছিল ত্রিভুজ আকৃতির। আর এটা কতটা এরিয়া জুড়ে ছিল, কি তোমায় কি বললাম, একটা ধরো কলকাতায় গড়ে উঠছে, একটা শিলিগুড়িতে, একটা বহরমপুরে। তো এর তো একটা এরিয়া আছে, এই পুরো এরিয়াটা কতটা এরিয়া জুড়ে এই সভ্যতা গড়ে উঠেছিল না, তো 13 লক্ষ কিলোমিটার স্কোয়ার, 13 লক্ষ বর্গ কিলোমিটার, 13 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে কিন্তু এই সভ্যতা গড়ে উঠেছে। তো এই যে সভ্যতা, এর একদম নর্থ সাইডে, একদম নর্থে সব থেকে উপরের সব থেকে পোর্শনে কোন জায়গাটা ছিল, সব থেকে উপর, তার উপরে হয়তো আর কোনো আমরা এভিডেন্স পাইনি কোনো রকম কোনো সভ্যতার, মানে কোনো শহরের, ঠিক আছে। তো সব থেকে নর্থে বা সব থেকে উত্তরে যে জায়গাটা ছিল তার নাম হলো কিন্তু আমার মান্ডা। তার নাম কি, আমার মান্ডা। এই মান্ডা কোন রাজ্যে অবস্থিত, জম্মু কাশ্মীরে অবস্থিত। এই মান্ডা জম্মু কাশ্মীরে অবস্থিত। এটা হলো কিন্তু আমার উত্তরতম সাইট, এটা হলো উত্তরতম জায়গা, ঠিক আছে। তো এই মান্ডা কোন নদীর তীরে অবস্থিত, মান্ডা হলো আমার চেনাব নদীর তীরে অবস্থিত। মান্ডা, এই দেখো এই সমস্ত সভ্যতাই কিন্তু কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। হ্যাঁ, নদী ছাড়া কিন্তু কোনো সভ্যতা কখনো গড়ে ওঠেনি। তো এই যে মান্ডা, এই মান্ডা আমার কিন্তু চেনাব নদীর তীরে অবস্থিত। তারপর দেখো আমরা তো দেখলাম উত্তরের দিকের সব থেকে উত্তরে কোন সাইডটা আছে। এবার আমরা কি দেবো, সব থেকে দক্ষিণে কোন সাইডটা আছে, সব থেকে দক্ষিণে কোন সাইডটা আছে, সব থেকে দক্ষিণে আছে কিন্তু দিমাবাদ। সব থেকে দক্ষিণে আছে দিমাবাদ। এটা কোথায় অবস্থিত, এটা আমার মহারাষ্ট্রে অবস্থিত। দক্ষিণতম সাইটের নাম কি তাহলে, দিমাবাদ। এটা কোথায় অবস্থিত, না তো মহারাষ্ট্রে অবস্থিত। আর এটাও তো নিশ্চয়ই কোনো না কোনো নদীর পাশে গড়ে উঠেছে। সেই নদীটার নাম কি, সেই নদীটার নাম কিন্তু প্রবরা। প্রবরা হলো সেই নদীর নাম। প্রবরা নদীর তীরে তাহলে কোন শহর গড়ে উঠেছে, না তো দিমাবাদ। আর দেখো এবার আমি যাব ইস্টে। ইস্টে মানে সব থেকে পূর্বে, পূর্ব দিকে সব থেকে ফারেস্ট সাইড, সব থেকে পূর্বে কোন সাইডটা গড়ে উঠেছে। সব থেকে পূর্বে কিন্তু আমার গড়ে উঠেছে আলমগীরপুর। আলমগীরপুর কোথায় অবস্থিত, না তো উত্তরপ্রদেশে।
এটা কোন নদীর তীরে? না তো হিন্ডন, হিন্ডন নদীর তীরে আমার গড়ে উঠেছে কি আলমগীরপুর। আর আমাদের পশ্চিমে সব থেকে পশ্চিমে কোন শহরটা ছিল? সব থেকে পশ্চিমে ছিল কিন্তু আমার সুতকা গেন্ডোর, সুতকা গেন্ডোর এই শহরটি কিন্তু ছিল সব থেকে পশ্চিমতম শহর। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমার পাকিস্তান আর ইরানের বর্ডারে, এটা হলো একদম পাকিস্তান এবং ইরানের বর্ডারে অবস্থিত কি সুতকা গেন্ডোর। এখানে আমার এটা ছিল আমার কি না তো পশ্চিমতম সাইট, পশ্চিমতম সাইট কি ছিল সুতকা গেন্ডোর। এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হলো তোমার দাসত নদীর তীরে অবস্থিত, দাসত নদীর তীরে কিন্তু এই সব মানে শহরটা গড়ে উঠেছিল। আমরা এই চারটে সম্পর্কে জানলাম। চলো এবার পরের স্লাইডে যাব। এবার দেখো, এবার কি বলছে যে সব থেকে বড় শহর কোনটি ছিল? এই যে সভ্যতা, সিন্ধু সভ্যতাতে অনেকগুলো শহর নিয়ে গঠিত। হ্যাঁ, তো তার মধ্যে সব থেকে বড় শহর কোনটি ছিল? তার মধ্যে সব থেকে বড় শহর কিন্তু ছিল আমার রাখিগাড়ি। হ্যাঁ, অনেক সময় কিন্তু তোমরা ভুল করে অন্যান্য নাম বলো, কিন্তু সেটা হবে না। সব থেকে বড় শহর কি হবে? আমার রাখিগাড়ি হবে। সব থেকে বড় শহর রাখিগাড়ি। এটা কোথায় অবস্থিত? এটা হরিয়ানাতে অবস্থিত। এটা কিন্তু হরিয়ানাতে অবস্থিত এবং সমগ্র সভ্যতার বৃহত্তম শহর, বৃহত্তম কেন্দ্র। ঠিক আছে, এবং এটা যদি সমগ্র সভ্যতার বৃহত্তম, দেখো আমি কি বললাম, একটা পাকিস্তানে অবস্থিত, একটা ইন্ডিয়াতে অবস্থিত, এরকম ভাবে বললাম তো, যে পাকিস্তান ইরানের বর্ডারে একটা অবস্থিত ছিল। তো সব থেকে বড় সাইডটা আমার কি হলো তাহলে? রাখিগাড়ি। এবার যদি আমি জিজ্ঞাসা করে যে সব থেকে বড় শহর ভারতবর্ষের কোনটা, তাহলেও কিন্তু রাখিগাড়ি, কারণ রাখিগাড়ি তো হরিয়ানায় অবস্থিত, এটা তো ভারতবর্ষেই। তো সেম ভাবে সব থেকে ভারতের বৃহত্তম শহর কোনটা? রাখিগাড়ি। বোঝা গেল, হরিয়ানা ইন্ডিয়াতে অবস্থিত। আর সেকেন্ড লার্জেস্ট মানে দ্বিতীয় বৃহত্তম শহর কোনটা? দ্বিতীয় বৃহত্তম শহর কিন্তু আমার ধোলাভিরা। দ্বিতীয় বৃহত্তম শহর আমার কি? ধোলাভিরা। এটা হলো আমার দ্বিতীয় বৃহত্তম শহর। এটা কোথায় অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত। এটা কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র। ঠিক আছে, আর সব থেকে ছোট শহর কোনটা ছিল? সব থেকে ছোট কেন্দ্র কোনটা ছিল? সব থেকে ক্ষুদ্রতম কেন্দ্র কি ছিল? আল্লাহ দিনো, আল্লাহ দিনো ছিল সব থেকে ছোট কেন্দ্র। কি ছিল তাহলে? আল্লাহ দিনো। এটা কোথায় অবস্থিত? এটা পাকিস্তানে অবস্থিত। এটা হলো ক্ষুদ্রতম শহর কেন্দ্র বা ক্ষুদ্রতম শহর ছিল কিন্তু আল্লাহ দিনো। ঠিক আছে, এবার আমরা চলো কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, কে আবিষ্কার করেছিল আর কোথায় অবস্থিত সেটা আমি জানবো। যেগুলো ইম্পর্টেন্ট আছে সবগুলো আমাকে জানতে হবে। দেখো তাহলে আমি প্রথম কি আবিষ্কার হয়েছিল? প্রথম আমার হয়েছিল আমার হরপ্পা। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা হলো আমার রবি নদীর তীরে অবস্থিত। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? তো রবি নদীর তীরে অবস্থিত। কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি কত সালে আবিষ্কার করেছিল? না তো 1921 সালে কিন্তু আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। কোনটা? হরপ্পা শহরটা। এটা কোথায় অবস্থিত? পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব, ইন্ডিয়ার পাঞ্জাব না, পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। তারপর আমার কি আসবে? তারপর আছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর কে আবিষ্কার করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করেছিলেন কত সালে? 1922 সালে। তার পরের বছরে এটা আবিষ্কার হয়ে গেছিল। এটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। এটা পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। তারপর আমরা কি পড়বো? তারপর কালীবাঙ্গান। কালীবাঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? না তো ঘাঘর নদীর তীরে অবস্থিত কালীবাঙ্গান। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা রাজস্থান, ইন্ডিয়ার যে ভারতবর্ষের রাজস্থান আছে সেখানে অবস্থিত। এটাকে আবিষ্কার করেছিল এই সভ্যতাটা? তো এ ঘোষ, এ ঘোষ। এবার দেখো, এবার আমরা পড়বো কি লোথাল। লোথাল, লোথাল এটা কোথায় অবস্থিত? এটা আমার গুজরাটে অবস্থিত। লোথাল আমার কোথায় অবস্থিত? না তো লোথাল আমার গুজরাটে অবস্থিত। আর এটা কে আবিষ্কার করেছিল? না তো এস আর রাও। সালটা খুব একটা ইম্পর্টেন্ট না, সালটা আমার না জানলেও চলবে। কোন নদীর তীরে? ভোগবা। সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমার ইম্পর্টেন্ট। তারপর আমার কি আছে? তারপরে ধোলাভিরা। ধোলাভিরা কোন নদীর তীরে অবস্থিত? লুনি। কোথায় অবস্থিত? গুজরাটে। কে করেছিল? খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমি যেহেতু করাচ্ছি তাই তোমাদের সমস্ত ইনফরমেশনটা দিয়ে রাখছি, কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তারপর কি দেখবো আমি? চানুদারো। চানুদারো এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু আমার সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর কোথায় অবস্থিত? পাঞ্জাব, পাঞ্জাব বলছি, সিন্ধ প্রদেশে অবস্থিত পাকিস্তানের, সিন্ধ প্রদেশে অবস্থিত পাকিস্তানের। এটাকে আবিষ্কার করেছিল? এটাকে আবিষ্কার করেছিল NG মজুমদার। এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট নয় সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তারপর দেখো, তারপর আছে আমার রোপার। রোপার কোন নদীর তীরে অবস্থিত? না তো শতদ্রু নদীর তীরে অবস্থিত হলো রোপার। কে আবিষ্কার করেছিল? খুব একটা ইম্পর্টেন্ট নয়। কোথায় অবস্থিত? পাঞ্জাব, ইন্ডিয়াতে, ভারতবর্ষের পাঞ্জাবে অবস্থিত কিন্তু রোপার।
এবার দেখো এই সময় যে টাউন প্ল্যানিং ছিল, এই সময় যে ব্যবস্থা ছিল, যেভাবে নগরগুলো তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, গ্রিড সিস্টেমে তৈরি হয়েছিল। কি সিস্টেমে তৈরি হয়েছিল? গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম কি বলতো? গ্রিড সিস্টেম হলো এক একটা রাস্তাকে 90 ডিগ্রিতে কাটবে। মানে রাস্তাগুলো একটা যোগ, আমরা যেভাবে যোগ করি না, সেভাবে যোগ যেভাবে চিহ্ন করি দিই, ঠিক সেভাবে হবে। একটা রাস্তা অন্য একটা রাস্তাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে, মানে একদম পুরো সোজাসুজি। টেরা বেঁকা কোনো রাস্তা ছিল না, এরকম টেরা বেঁকা রাস্তা ছিল না, যেটা আজকের দিনে দেখা যায়। তাহলে কি হচ্ছে? এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা একটা রাস্তাকে কাটছে, একটা রাস্তা অন্য একটা রাস্তাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ক্রস করতো। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি গ্রিড প্রথা। আর কি ইউজ করা হতো ওই সময়? বাড়িঘরও তো ছিল। বাড়িঘরগুলো কি দিয়ে তৈরি করা হতো? বাড়িঘরগুলো কিন্তু পোড়া ইট দিয়ে তৈরি করা হতো। কি দিয়ে? পোড়া ইট। পোড়া ইট। দেখো আমরা একটু আগেই বললাম না যে এটা আবিষ্কার হলো কি করে? কিছু লোক সেই জায়গা থেকে পুরনো পুরনো ইট নিয়ে আসছিল, যে নিজেদের বাড়ি তৈরি করছিল, সেগুলো সব কিন্তু পোড়া ইট নিয়ে আসছিল তারা, ঠিক আছে? তো সেই সময় যে ব্যবস্থা ছিল সেখানে কিন্তু পোড়া ইট দিয়ে তারা ঘর বাড়ি তৈরি করতো। আর শহরটা কিন্তু মেনলি দুই ভাগে বিভক্ত ছিল। কি কি? একটা হলো উঁচু এলাকা বা দুর্গ, আর একটা হলো নিচু এলাকা। দেখো একটা শহরের মধ্যে, ধরো তুমি একটা শহরে বাস করছো, সেই শহরে কিছু একটা অঞ্চল থাকে না যেটা একটু তুলনামূলকভাবে একটু উঁচু। সেই উঁচু অঞ্চলটায় কি হয়? উঁচু অঞ্চলটায় বন্যার জল কম যায়, বন্যার জল সেখানে কম যায়। তো উঁচু অঞ্চল একটা থাকতো, একটা থাকতো নিচু অঞ্চল। শহরটা তখন এইভাবে বিভক্ত ছিল। উঁচু অঞ্চলে কারা থাকতো? উঁচু অঞ্চলে যারা ছিল প্রিস্ট বা রিচ, মানে যারা ছিল পুরোহিত শ্রেণীর, একটু অভিজাত শ্রেণীর, তারা থাকতো উঁচু অঞ্চলে। আর নিচু অঞ্চলে কারা থাকতো? সাধারণ মানুষজন কিন্তু তখনকার দিনে নিচু অঞ্চলে থাকতো। যারা চাষবাস করতো, ব্যবসা বাণিজ্য করতো, তারা থাকতো নিচু অঞ্চলে। আর যারা পয়সা কড়িওয়ালা ছিল, যারা অভিজাত ছিল, তারা থাকতো উঁচুতে, দুর্গে। বোঝা গেল? কিন্তু এর দুটো এক্সেপশন আছে। কি কি এক্সেপশন আছে? না তো একটা হলো কি তোমার ঢোলাভিরা। একটু আগে আমরা বললাম ঢোলাভিরা, যেটা কিন্তু গুজরাটে অবস্থিত। এই ঢোলাভিরা কিন্তু তার একটা এক্সেপশন বা ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? সব জায়গাতে দুটো পার্ট ছিল, একটা হলো দুর্গ আর একটা হলো নিচু এলাকা। এটা কিন্তু তিনটে পার্ট ছিল, একটা দুর্গ, একটা মধ্যবর্তী এলাকা, আর একটা নিচু এলাকা। কোথায় ছিল তাহলে? তাহলে এক্সেপশনে কি পাচ্ছি আমি? একটা পাচ্ছি ঢোলাভিরা। ঢোলাভিরা তাহলে কি ছিল? একটা ছিল সিটাডেল বা দুর্গ, একটা ছিল মধ্য মধ্য এরিয়া, আর একটা ছিল নিচু এরিয়া। বোঝা গেল? ঢোলাভিরা তাহলে তিনটে ভাগে বিভক্ত ছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট। সমস্ত পয়েন্ট যেগুলো আমি তোমায় বলছি সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এটা এই কোশ্চেনটা অনেকবার এসছে। আরও একটা শহর ছিল যেটা কিন্তু এক্সেপশনের মধ্যে পড়ে। এখানে আমার তিনটে পার্ট ছিল। আর একটা শহর ছিল যেখানে কিন্তু কোনো পার্টই ছিল না, মানে এখানে কোনো নিচু বা উঁচু এরিয়া ছিল না, এখানে অভিজাত এবং সাধারণ মানুষ একসঙ্গেই থাকতো। সেই শহরটার নাম কি? সেই শহরটার নাম কিন্তু চানহুদারো। এই শহরে কোনো, এটা একটা দুর্গহীন শহর, একমাত্র দুর্গহীন শহর। বোঝা গেল? এটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের করে নিতে হবে। এবার আমরা দেখব, দেখো আমাদের পড়ে না এটা কোন জায়গা থেকে পাওয়া গেছে, এই জিনিসটা কোন জায়গা থেকে পাওয়া গেছে। এবার আমরা দেখে নেব যে কোনটা কোথা থেকে কি পাওয়া গেছে। প্রথমে আমরা দেখব কি? প্রথমে দেখব আমরা মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এটা কি? এখানে ছিল বৃহৎ স্নানাগার। একটা স্নানাগার ছিল, বিশাল বড় একটা স্নানাগার ছিল, ঠিক আছে? এখানটা মেনলি এটা কিসের জন্য ইউজ করা হতো? এটা তোমার ধর্মীয় স্নানের জন্য ইউজ করা হতো। নিজেকে আমরা যেমন এখন কি করি, গঙ্গাতে স্নান করে পুজো আর্চা করি না, সেরকম তখনকার দিনের মানুষজন কি করতো? এই যে বৃহৎ স্নানাগারটা আছে, এই বৃহৎ স্নানাগারে নিজেকে স্নান টান করতো, করে নিজেকে শুদ্ধ করতো, তারপর কিন্তু যজ্ঞ আর্চা এগুলো সব করতো। আর কি আছে? একটা যে বৃহৎ শস্যাগার। তখনকার মানুষ কিন্তু চাষবাস করতে পারতো, তো শস্যটাকে যাতে মজুদ রাখতে হবে, তাই একটা বৃহৎ শস্যাগারও কিন্তু এখান থেকে পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? ব্রোঞ্জের নিত্যরতা মূর্তি। একটা ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে, এখানে দেখা যাচ্ছে কি একটা মেয়ে ডান্স করছে। একটা ব্রোঞ্জের মূর্তিতে দেখা যাচ্ছে কি একটা মেয়ে ডান্স করছে, এরকম টাইপের মূর্তি পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে? শিল পাওয়া গেছে, শিল মোহর। ঠিক আছে, কিসের শিল মোহর? না তো পশুপতি শিবা, আমরা যে শিবের পুজো করি, সেই শিবেরই, আমরা তো শিবলিঙ্গের পুজো করি এই মুহূর্তে, সেই শিবেরই একটা ধরে নাও মূর্তি টাইপ, শিবের ফেস আছে, দেহ আছে, এরকম টাইপের একটা পশুপতি শিবার শিলমোহর পাওয়া গেছে। শিলমোহর জিনিসটা কি জানো কি? আমরা এখন দেখবে যখন মালগাড়ি যাই, মালগাড়ির যে এরকম টাইপের থাকে না, একটা দরজা থাকে এখানে ছোট্ট, সেখানে দেখবে একটা তালা দেওয়া থাকে, সেই তালার উপর দেখবে একটা শিলমোহর মারা থাকে, ছাপ মারা থাকে। সেই শিলমোহর কিন্তু পশুপতি শিবার শিলমোহরটা পাওয়া গেছে। আর মহেঞ্জোদারো কথার মানে কি জানো?
মহেঞ্জোদারো কথার মানে হলো কিন্তু মৃতের স্তূপ। কেন মৃতের স্তূপ? কারণ যখন এখানে খনন কাজ করা হয়েছে তখন কিন্তু আমি কি দেখতে পেয়েছি, পরপর পরপর লাশ বেরিয়ে গেছে, মানে কি কঙ্কাল পরপর পরপর কঙ্কাল বেরিয়েছে, প্রচুর কঙ্কাল বেরিয়েছে। তো যেহেতু প্রচুর কঙ্কাল এক জায়গাতে বেরিয়ে গেছে, তাই এই জায়গাটাকে কি বলা হচ্ছে, মৃতের স্তূপ বলা হচ্ছে। মহেঞ্জোদারো কথার অর্থ কি তাহলে, মৃতের স্তূপ। এবার আমরা আসবো কি হরপ্পা। হরপ্পাতে কি কি পাওয়া গেছে? দেখো হরপ্পাতে পাওয়া গেছে আমার 6টা গ্রিনারি বা এক সারিতে 6টা শস্যাগার। একটা সারিতে 6টা শস্যাগার পাওয়া গেছে, কিন্তু টোটাল কটা পাওয়া গেছে নাকি, টোটাল 12টা শস্যাগার পাওয়া গেছে একটা সারিতে। ধরো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কটা হলো 1 2 3 4 5 6, 6টা শস্যাগার পাওয়া গেল, এটা একটা সারিতে পাওয়া গেল। এর নিচেও কিন্তু আবার 6টা পাওয়া গেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা। টোটাল কটা হলো আমার, টোটাল হলো 12টা। টোটাল হলো আমার 12টা শস্যাগার পাওয়া গেছে টোটালে। তারপরে 6টা উপরে আর 6টা নিচে, একটা সারিতে 6টা করে, দুটো সারি পাওয়া গেছে, টোটাল 12টা শস্যাগার পাওয়া গেছে। আর একটা সারিতে কটা, 6টা। এটা আমি জানবো। আর কি পাওয়া গেছে, আমরা কি জেনেছিলাম, এই সময়টাকে কি বলা হচ্ছে, ব্রোঞ্জ। ব্রোঞ্জ যুগ বলা হচ্ছে। তো তখনকার দিনে ব্রোঞ্জের অনেক ধরনের জিনিসপত্র বানানো হতো। তো সেরকম একটা কি পাওয়া গেছে, ব্রোঞ্জের ষাঁড়ের গাড়ি। ব্রোঞ্জের কি পাওয়া গেছে, ষাঁড়ের গাড়ি। এটা কিন্তু এই জায়গা থেকে পাওয়া গেছে। আর কি, আর পাওয়া গেছে একটা কবরস্থান, R37 টাইপ, মানে 37টা কবরস্থান পাওয়া যায়নি। এটা এক ধরনের কবরস্থান পাওয়া গেছে, যে ধরনটাকে কি বলা হচ্ছে, R37 বা R37 টাইপের একটা কবরস্থান পাওয়া গেছে। দেখো এইটুকু আমরা জানতে পারলাম। এরপরে আমরা, চলো এরপরে কি আছে দেখি। এরপরে আছে লোথাল। লোথাল কি, এখনকার দিনে ধর যেমন আমাদের হলদিয়া বন্দর আছে না, এটা হলো একটা বন্দর। এটা ছিল একটা তখনকার দিনের বন্দর। তখনকার দিনের বন্দর কে ছিল, তার লোথাল। এখন যেমন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে হলদিয়া বন্দর আছে, ঠিক সেরকম টাইপের একটা বন্দর। এটা কিন্তু একটা কৃত্রিম বন্দর ছিল। এটা কি ছিল, কৃত্রিম বন্দর। এবং এটা ছিল পৃথিবীর সব থেকে পুরনো বন্দর ছিল। কোনটা, এটা পৃথিবীর সব থেকে পুরনো আর্টিফিশিয়াল কৃত্রিম বন্দর ছিল কিন্তু আমার লোথাল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাকে মনে রাখতে হবে। আর এখান থেকে কি পাওয়া গেছে, এখান থেকে আর পাওয়া গেছে ধানের তুষ। ধানের তুষ কোনটা বলো তো, আমরা যে ভাত খাই সেটা তো চাল থেকে। সেই চালটা কি করে আসে, দেখবে ধান থেকে আসে। ধানের উপর দেখবে ধানটা কিন্তু সোনালী রঙের হয়, ধানটা হয় সোনালী রঙের। তো সেই উপরে যে সোনালী সোনালী যে আস্তরণ থাকে, সেটাকে ছাড়িয়ে তারপর কিন্তু আমরা চাল পাই। সেই যে আস্তরণটা, সেটাকে কিন্তু আমরা তুষ বলি। তাহলে ধানের তুষ আমরা কোথা থেকে পাচ্ছি, লোথাল থেকে পাচ্ছি। আর কি পাচ্ছি, যজ্ঞবেদী। আমরা দেখলাম না ওখানে রিচুয়াল, মানে অনেক ধরনের ধর্মীয় কাজকর্ম করা হতো। তার জন্য কি, ওই যে বৃহৎ স্নানাগার ছিল, সেই স্নানাগারের লোকজন স্নান করে পবিত্র হয়ে তারপর যজ্ঞার্চা করতো। যজ্ঞার্চা কিসে কিসে করা হতো, যজ্ঞ বেদিতে করা হতো। সেই যজ্ঞ বেদি কিন্তু আমি লোথালের মধ্যে দেখতে পাচ্ছি। আর কি পাচ্ছি, আর একটা সাইটের নাম কি, বানওয়ালি। এটা কোথায় অবস্থিত, এটা আমার হরিয়ানাতে অবস্থিত। এখানেতে আমি কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি মাটির লাঙলের খেলনা। লাঙল বোঝো তো, যেটা দিয়ে তোমার চাষ করার আগে দেখবে মাটিটাকে চষে ফেলা হয়। কিসের সাহায্যে, লাঙলের সাহায্যে। তো মাটির লাঙলের খেলনা আমি কোথা থেকে পাচ্ছি, বানওয়ালি থেকে পাচ্ছি। আর কি পাচ্ছি, ভালো মানের বার্লি। ভালো মানের বার্লি মানে কি, ভালো মানের বার্লি মানে এটা না যে সেটা তোমার এখনকার দিনের অনেক অনেক উন্নত মানের, সেরকম না। এমন বার্লি পাওয়া গেছে যেটা কিনা এখনো খাওয়া যাবে, মানে সেটা এখনো নষ্ট হয়নি। তুমি ভাবো, খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750-এর মধ্যে এই সভ্যতা ছিল। সেই সময়কার বার্লি এমন অবস্থায় পাওয়া গেছে, এটা কিন্তু এখনো খাওয়া যায় চাইলে। হ্যাঁ, তার জন্য আমি কি বলছি, ভালো মানের বার্লি পাওয়া গেছে সেই এ থেকে, বানওয়ালি থেকে। আর আমরা কি দেখবো এরপর, এরপর আমি দেখবো কি, কালীবাঙ্গান। কালীবাঙ্গানে কি কি পাওয়া গেছে, লাঙল দেওয়া জমি। তখনকার দিনে তো চাষবাস হতো, তো জমিতে লাঙল দেওয়া আছে, এরকম অবস্থায় কিন্তু জমি পাওয়া গেছে। কোথা থেকে, তো কালীবাঙ্গান থেকে। আর কি পাওয়া গেছে, উটের হাড়। উট উট যে আছে, সেই উটের হাড় কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। আর কি পাচ্ছি আমি, আর পাচ্ছি আমি কাঠের নর্দমা। এখনকার দিনে আমরা কি সব সিমেন্টের নর্দমা দেখতে পাই, তখনকার দিনে কিন্তু আমি দেখতে পাচ্ছি কাঠ দিয়ে নর্দমা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, সেই কাঠের নর্দমা কিন্তু আমি কোথায় পাচ্ছি, না তো কালীবাঙ্গানে পাচ্ছি। তারপর আমার কি আছে, সুরকেটোডা। সুরকেটোডাতে আমি কি পাচ্ছি, ঘোড়ার হাড়ের অবশেষ। একটা ঘোড়ার হাড়ের অবশেষ কিন্তু আমি পাচ্ছি সুরকাটোডা থেকে। সুরকাটোডা থেকে আমি কি পেলাম তাহলে, ঘোড়ার হাড়ের অবশেষ। কিন্তু দেখো, একটা ঘোড়ার হাড়ের অবশেষ থেকে কিন্তু আমি এটা বলতে পারি না তখনকার মানুষ ঘোড়ার ব্যবহার জানতো। ঠিক আছে, তারা কিন্তু ঘোড়া সম্পর্কে তেমনভাবে জানতো না। ঘোড়া সম্পর্কে জানতো সেরকম এভিডেন্স কিন্তু পাওয়া যায়নি। অবশেষটা বেশি, যেটা হয়তো হতে পারে সেটা তার আগে থেকেই ছিল, বা তাদের অনেক পরে হয়তো সেখানে কোনো ঘোড়া মারা গেছে।
তার হাড়ের অবশিষ্ট এখনো পড়ে আছে, এটা হতেই পারে। হ্যাঁ, তো চলো পরের স্লাইডে যাওয়া যাক। দেখো এই সময়কার প্রধান ফসল কি ছিল? এই সময়কার প্রধান ফসল ছিল আমার গম আর বার্লি। গম আর বার্লি ছিল এই সময়কার প্রধান ফসল। আর এই মানুষজন কিন্তু প্রথম তুলোর আবিষ্কার করেছিল। তুলো প্রোডাকশন, তুলো তৈরি কিন্তু এরাই প্রথম করেছে। পৃথিবীর প্রথম তুলো আবিষ্কার কে করেছে? না তো সিন্ধু সভ্যতার মানুষজন। আর গ্রিক যারা ছিল, যারা গ্রিক দেশের লোক ছিল, গ্রিসের লোক ছিল, তারা এই তুলোকে কি বলতো? এই তুলোকে তারা বলতো সিন্ডন। ঠিক আছে। আর দেখো এরা বাণিজ্য কাদের সাথে করতো? এরা বাণিজ্য করতো মেসোপটেমিয়ার সাথে। এরা বাণিজ্য করতো কার সাথে? মেসোপটেমিয়ার সাথে। আর মেসোপটেমিয়ার টেক্সট তো আমরা পড়তে পাচ্ছি, সিন্ধু সভ্যতার টেক্সট আমরা পড়তে পাচ্ছি না, তাই কি বলছি আমরা? তাই আমরা একে বলছি প্রোটো হিস্ট্রি বা প্রাক ঐতিহাসিক যুগ। কিন্তু মেসোপটেমিয়ার ইতিহাস তো আমরা পড়তে পারি, ওদের সময় যে সমস্ত লেখা বেরিয়েছে সেই লেখাগুলো কিন্তু আমরা এখন পড়তে পারি। তো সেখান থেকে আমরা কি জানতে পারছি? তাদের লেখা থেকে এটাই জানতে পারছি যে মেসোপটেমিয়ার লোকজন এই সিন্ধু সভ্যতার লোকজনকে কি বলতো? মেলুহা বলতো। মানে আমরা যেমন বলি না ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, আমেরিকান, ঠিক সেরকমভাবে ওরা কিন্তু সিন্ধু সভ্যতায় যেসব লোকজন ছিল তাদেরকে মেলুহা বলে ডাকতো। ঠিক আছে। আবার দ্য ওয়েট অ্যান্ড মেজার, তখনকার দিনের আমরা যেমন আজকের দিনে বাটখারা ইউজ করি, আজকের দিনে বাটখারা ইউজ করি, সেরকম কিন্তু তখনকার দিনেও কিন্তু এরকমভাবে বাটখারা ইউজ করা হতো। কিন্তু কীভাবে ইউজ করা হতো? ওরা মাল্টিপল অফ 16 মাপতো। মানে ধরো তুমি তোমার এখানে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি করে তুমি নিচ্ছ, তখনকার দিনে এরকম ব্যবস্থা ছিল না। তুমি হয়তো 16টা, 32টা, 48টা, 64টা, এরকম 16র যে মাল্টিপল, 16র যে গুণিতক, তার রেসপেক্টে তোমাকে কিন্তু জিনিসপত্র নিতে হতো। মানে তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? 16র মাল্টিপলে কিন্তু তখনকার দিনের ওয়েট হতো। ঠিক আছে। আর দেখো মেজর পোর্ট বা প্রধান বন্দর, বন্দর কোনটা ছিল? এই সময় কিন্তু দুটো প্রধান বন্দর আমি দেখতে পাই। একটা তো লোথাল, যেটা কিনা বিশ্বের সর্বপ্রথম কৃত্রিম বন্দর। তো একটা তোমার লোথাল, সেটা আমি আগেই পড়েছি। আর একটা কি? আর একটা হলো আমার সুরকাটোডা। আর একটা হলো আমার সরি, সুরকাটোডা না, সুতকা গেন্ডোর। আর একটা কি আমার? সুতকা গেন্ডোর। এই দুটো পোর্ট কিন্তু আমি সেই সময় দেখতে পাই। কি একটা? একটা লোথাল, একটা সুতকা গেন্ডোর। সুতকা গেন্ডোর আমার কি একদম কিন্তু পশ্চিমের সাইড ছিল সুতকা গেন্ডোর, এটাও সমুদ্রের ধারে। আর লোথাল ও গুজরাটে অবস্থিত, এটাও সমুদ্রের ধারে। তো আমি মেজর দুটো পোর্ট কি পাচ্ছি? একটা হলো লোথাল, একটা হলো সুতকা গেন্ডোর। এবার দেখো তখনকার মানুষজন কিসের কিসের ব্যবহার জানতো আর কিসের কিসের জানতো না। তখনকার মানুষজন কিন্তু তামার ব্যবহার জানতো। তামা তো মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কি? তামা। তো তামার ব্যবহার তারা জানতো, ব্রোঞ্জের ব্যবহার তারা জানতো, সোনার ব্যবহার তারা জানতো, আর রূপোর ব্যবহার কিন্তু তারা জানতো। আর কি জানতো? আর কিন্তু তারা টিনের ব্যবহার জানতো, যেটা কিন্তু এখানে লেখা নেই। টিন, তারা টিনের ব্যবহারও কিন্তু তারা জানতো। আর কিসের ব্যবহার জানতো না? তারা কিন্তু লোহার ব্যবহার কিন্তু তারা তারা জানতো না। লোহা সম্পর্কে কিন্তু তারা তখনও জানতো না। ঠিক আছে। আর দেখো কি কি পশু তারা জানতো? তারা জানতো কিন্তু ষাঁড়। ঠিক আছে। তারা জানতো ভেড়া, তারা জানতো ছাগল, তারা জানতো হাতির কথা। ঠিক আছে। কিন্তু ঘোড়া সম্পর্কে তারা জানতো না। ঘোড়া সম্পর্কে তারা জানতো না। কিন্তু আমরা কি দেখেছিলাম একটু আগে, যে সুরকাট ওটাতে কি পাওয়া গেছে? ঘোড়ার হাড়ের একটা অবশেষ পাওয়া গেছে। কিন্তু আমি তখনই তোমাদেরকে বলেছিলাম যে এইখান থেকে কিন্তু কনক্লুশনে আসা যায় না যে তারা ঘোড়া সম্পর্কে জানতো। কিন্তু আমরা তাহলে কি বলবো? তারা কোন পশু সম্পর্কে জানতো না? তো ঘোড়া সম্পর্কে জানতো না। এছাড়াও কিন্তু তারা একটা পশু সম্পর্কে জানতো। আমরা একটু আগে পশুপতি শিবার শিলের কথা বলেছিলাম না? এটা কিন্তু আমার পশুপতি শিবার শিল। এই যে এই শিলটা দেখছো, এটা কিন্তু পশুপতি শিবার শিল। এখানে দেখো অনেকগুলো জানোয়ারের ফটো দেওয়া আছে। আছে। তো এখানে কি কি জানোয়ারের ফটো দেওয়া আছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে কিন্তু আছে ষাঁড়। এটা আমি কিভাবে মনে রাখবো? বেটার ডিয়ার, বেটার ডিয়ার, এইভাবে মনে রাখবো। বি ফর বাফেলো, বাফেলো বা ষাঁড়, এটা সেখানে তোমার আছে, এখানে তো আছে বাফেলো। বি ফর বাফেলো। ই ফর এলিফ্যান্ট আছে। টি ফর টাইগার, টাইগারের কথা কিন্তু তারা জানতো, কারণ টাইগারের ছবি কিন্তু আমরা এই পশুপতি শিবাতে দেখতে পাচ্ছি। টাইগার বা বাঘ, আমি এখানে লিখে লিখব বাঘ, বাঘের কথা জানতো। আর ফর রাইনো, রাইনো মানে গন্ডার, গন্ডারের কথা কিন্তু তারা জানতো। আর ডি ফর ডিয়ার, ডিয়ার মানে কি? আমার হরিণ, হরিণের কথাও কিন্তু তারা জানতো। তাহলে আমাদের কি কি জানতো? এখানে যেগুলো আছে সেগুলো তো বটেই।
তার সাথে আমি কি যোগ করবো, বাঘ, গন্ডার আর হরিণ। এখানে তাহলে পশুপতি শিবার এখানে কটা ফটো আছে, কটা জানোয়ারের ফটো আছে, 1 2 3 4 5, এই 5টা তো না, টোটাল 6টা। কেন স্যার 6টা? 6টা এই জন্য কারণ এই কটা তো আছে, কিন্তু হরিণ আছে দুটো, হরিণ আছে দুটো। এই যে নিচে দেখতে পাচ্ছ এটা হরিণ, এরকম হরিণ কিন্তু দুটো আছে, এরকম হরিণ দুটো আছে। এইটা কি, এটা হলো আমার রাইনো, এটা টাইগার, এটা এলিফ্যান্ট, আর এটা হলো আমার ষাঁড়। তাহলে এই কটা পশু পাখি সম্পর্কে তারা জানতো, কি সম্পর্কে জানতো না, ঘোড়া সম্পর্কে জানতো না, এটা বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো তখনকার দিনে কিন্তু কিসের পুজো করা হতো, মাদার গডেস। মাদার গডেস কি জানো কি, মাদার গডেস হলো আমাদের মা পৃথিবী, আমরা পৃথিবীকে মা বলি না, সেই মা পৃথিবী কি রকম টাইপের ছিল, একটা মেয়ের নারী মূর্তি ছিল, একটা নারী মূর্তি ছিল। সেই নারী মূর্তির যে যোনি, সেই যোনি থেকে কিন্তু একটা গাছ বেরিয়ে আছে, এরকম টাইপের ধরনের নারী মূর্তি আছে একটা, এরকম টাইপের একটা নারী মূর্তি আছে। তো তার এখানে যোনি, এখানে কিন্তু একটা গাছ বেরিয়ে আছে, এখানে একটা কি বেরিয়ে আছে, গাছ বেরিয়ে আছে, ঠিক আছে। তো সেটাকে আমরা কি বলছি, মাদার গডেস বলছি, সেটাকে আমরা কি বলছি না, তো মাদার গডেস বলছি, ঠিক আছে। আর কি, আর কিসের ওরা প্রার্থনা করতো, পশুপতি মহাদেব। আমরা দেখতে পেলাম পশুপতি শিবের ছবি, হ্যাঁ, সেই পশুপতি মহাদেবের কিন্তু তারা আরাধনা করতো বা পূজা অর্চনা করতো। আর কি, পিপল ট্রি। তোমরা আমাকে বলবে পিপল ট্রির নিচে কে সিদ্ধি লাভ করেছিল, কোন মহান ব্যক্তি পিপল ট্রির নিচে সিদ্ধি লাভ করেছিল। আর এখানে কি পাওয়া যায়নি, এখানে পাওয়া যায়নি কোনো ধরনের মন্দিরের অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। আমরা আজকের দিনে অনেক সবাই কি করি, মন্দিরে গিয়ে প্রার্থনা করি, তো তখনকার দিনে কিন্তু লোকজন মন্দিরে গিয়ে প্রার্থনা করতো না। এই সময় কোনো ধরনের কোনো মন্দিরের অস্তিত্বই পাওয়া যায়নি। এবার দেখো এই সময় আমরা কি বললাম, এটা কিসে পড়ছে, এটা পড়ছে প্রাক ঐতিহাসিক যুগ। কেন, কারণ এখানে এখানে আমরা লিপি তো পাচ্ছি, এটা বইপত্র তো পাচ্ছি, কিন্তু সেটা আমরা এখনো পড়তে পারছি না। তো এই যে বইপত্র, এগুলো কিভাবে লেখা ছিল, এগুলো ছিল চিত্রলিপিতে লেখা। চিত্রলিপি মানে কি, আমরা যেমন ABCD লিখি, ওরা কিন্তু এই ABCD এসব লিখতো না। ওরা কি করতো, হয়তো একটা পাখির ছবি আঁকলো, একটা বাঘের ছবি আঁকলো, একটা গাছের ছবি আঁকলো, এই ছবি দিয়ে কিন্তু তারা বোঝাতো তাদের মনের ভাব। আমরা যেমন ABCD দিয়ে বোঝাই তো আমাদের মনের ভাব, ওরা কি করতো, নানা রকম জীবজন্তুর ছবি দিয়ে বোঝাতো মনের ভাব। এই নানান ধরনের জীবজন্তুর ছবি দিয়ে যে লিপিটা লেখা হয়, তাকে আমরা কি বলি, চিত্রলিপি বা পিক্টোগ্রাফিক, ঠিক আছে, তাকে আমরা কি বলছি, চিত্রলিপি। আর এটা কিভাবে লেখা হতো, এটা কিন্তু আমরা কি করি, আমরা করি এখান থেকে শুরু করে লিখতে এখানে যাই, তারপর আবার এখান থেকে শুরু করি এখানে যাই, তারপর আবার এখান থেকে শুরু করি এখানে যাই। ওরা এইভাবে লিখতো না, ওরা ডান দিক থেকে শুরু করতো, আমরা যেমন বাঁ দিক থেকে শুরু করি, ওরা শুরু করতো ডান দিক থেকে। ডান দিক থেকে প্রথমে বাঁ দিকে আসতো, তারপর কি করতো, তারপর আবার ডান দিকে যেত না, তারা আবার তার নিচে নিচে চলে আসতো এখানে, এখান থেকে তারা আবার কি বাঁ দিক থেকে ডান দিকে যেত, তারপর আবার নিচে আসতো, তারপর আবার ডান দিক থেকে বাঁ দিকে যেত, তারপর আবার নিচে আসতো, তারপর আবার কি করতো, বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে, এইভাবে এইভাবে তারা চলতে থাকতো। এইভাবে ছিল তাদের লেখা। এটাকে কি বলছে, এটাকে বলছে বুস্টোফিডন। এটাকে কি বলছে, বুস্টোফিডন। এটা কিন্তু আমি মনে রাখতে হবে, এই যে এই ধরনের লেখাকে কি বলা হয়, বুস্টোফিডন বলা হয়, ঠিক আছে। এটা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এবার দেখো সিল, এই সিলগুলো কি কি ছিল, সিলগুলো কিভাবে তৈরি করা হতো, স্টেরাটাইট। স্টেরাটাইট বলে এক ধরনের নরম পাথর পাওয়া যায়, এক ধরনের নরম পাথর পাওয়া যায়, সেই পাথরের উপর কিন্তু নরম, যদি কোনো জিনিস নরম, ধরো নরম কাদা মাটি, তার উপর খুব সহজেই তুমি কি কোনো ছাপ বসাতে পারো, তো তার উপর তুমি আঙুল দিয়ে দিলে, তো খুব সহজেই সেটাই একটা আঙুলের ছাপ চলে আসে। সেই রকম ভাবে এরা কি করতো, স্টেরাটাইট বলে এক ধরনের স্টোন ছিল, আছে এখনো, সেই স্টোনের উপর কিন্তু খুব সহজে এরা নানান ধরনের আহ, শিল মোহর দিত। যেমন তার মধ্যে একটা ছিল পশুপতি শিবা। এটা কি কাজে ব্যবহার করা হতো জানো কি, ধরো এরা কাদের সাথে ট্রেড করতো, মেসোপটেমিয়ার লোকজনের সাথে ট্রেড করতো। ধরো এখানে তুমি 1 বস্তা গম রেখেছো, সেই গমটা তুমি কোথায় পাঠাবে, মেসোপটেমিয়ায় পাঠাবে। তো তুমি নিজে তো সেটাকে নিয়ে যাচ্ছ না, কয়েকজন লোক সেই গমটাকে নিয়ে যাচ্ছে মেসোপটেমিয়াতে, তাই তো। এবার সেই লোকটা তো মাঝখানে করতে পারে, তুমি হয়তো খুব ভালো কোয়ালিটির গম দিয়েছো, তো হতেই দিতে পারে সেই লোকটা ভালো কোয়ালিটির গম নিজের কাছে রেখে খারাপ খারাপ কোয়ালিটির গম মেসোপটেমিয়ার লোকটাকে দিল, তাই তোমার ব্যবসার ক্ষতি হবে। তো সেই জন্য কি করতো, এটাকে পুরোটা বস্তায় ভরতো, ভরে যে জায়গা দিয়ে ভরতো, মানে সেটাকে সেলাই করে দিয়ে সেখানে সিল করে দিত, সিল। সেই সিলটাতে কি থাকতো, হয় পশুপতি শিবা থাকতো বা অন্য কোনো সিল থাকতো, বা তোমার এক সিংহ কোনো একটা জীব থাকতো, এবং সেটা কি থাকতো, সেটা পুরোপুরি থাকতো। যদি তুমি ওটাকে বস্তাটাকে খুলতে যাও, তো তোমার সিলটাকে ভাঙতে হবে। আর যদি সিল ভাঙা থাকে, তাহলে কিন্তু মেসোপটেমিয়ার লোকটা বুঝে যাবে যে যে মালটা আমাকে আসলে আমি যার কাছ থেকে কিনছি সে পাঠিয়েছে, আমি কিন্তু সেই মালটা পাচ্ছি না, তখন সে সেটা নেবে না।
বোঝা গেল সেই শিলটা কি কাজে ব্যবহার করা হতো? আর এই শিলগুলো মেনলি ছিল তোমার বর্গাকার বা আয়তকার। মেনলি ছিল কি বর্গাকার বা আয়তকার। বর্গাকার কাকে বলছে? যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। আর আয়তকার কি? যার দৈর্ঘ্য বড় এবং প্রস্থ ছোট। ঠিক আছে, এই মেনলি এই ধরনের শিল ছিল। এই দেখো এখানে লিখেই দিয়েছে, এটা মেনলি ইউজ হতো ট্রেড অ্যান্ড কমার্স, মানে ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু এটা মেনলি ইউজ করা হতো। ঠিক আছে, এই সভ্যতার পতনের কারণ কি? দেখো এই সভ্যতার পতনের কারণ কিন্তু অনেকগুলো আছে। 1 নাম্বার কারণ হলো কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ। 1 নাম্বার কারণ হলো আমার প্রাকৃতিক দুর্যোগ। খরা এবং বন্যার জন্য কিন্তু এই সভ্যতাতে নষ্ট হয়ে গেছে। আর একটা কারণ কি? আর একটা কারণ হলো আমাদের যে আর্য, যে আর্য সমাজের পরে এটা পড়বো যেখানে বেদ তৈরি হয়েছে, সেই আর্য সমাজ কি হয়েছে? ওরা তো সেন্ট্রাল এশিয়া থেকে এসেছিল না আর্যরা। তো সেই আর্যরা কি করেছিল, যখন ওরা এখানে এসেছিল, তখন এখানে যেসব মানুষজন ছিল তাদের সাথে অনেক যুদ্ধ ঝামেলা হয়েছে এবং মনে করা হয় যে আর্যরা এদের সবাইকে মেরে ফেলেছে। ঠিক আছে, তো এই দুই ধরনের থিওরি আছে। তো এই দুই ধরনের থিওরির কথা কিন্তু আমরা বলবো কিসের জন্য? এই সভ্যতার পতনের জন্য। এবার দেখো আমরা কিন্তু আমাদের পুরোপুরি যেটা পড়ার ছিল সেটা পুরোপুরি পড়ে নিয়েছি। এবার আমরা কি করব? একটা ছোট্ট এমসিকিউ করব। আমি তোমাদের জন্য মোটামুটি 50টা একটা এমসিকিউ এর সিরিজ নিয়ে আসবো এর পরের ভিডিওতে। আজকে আমরা কি করব? একটা ছোট্ট এমসিকিউ সিরিজ দেখে নেব। কি দেখবে তোমরা নিজেরা পাচ্ছ কিনা। বলছে আহ কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রটি 3টি অংশে বিভক্ত ছিল? কোন সিন্ধু সভ্যতা কেন্দ্র মেনলি, সিন্ধু সভ্যতা মেনলি এক একটি কেন্দ্র 2টি অংশে বিভক্ত ছিল। একটা কি সিটাডেল, আর একটা ছিল তোমার লোয়ার টাউন, তাই তো? কিন্তু কোনটা 3টে অংশে বিভক্ত ছিল? আমরা পড়েছিলাম দুটো ব্যতিক্রম। 3টে অংশে বিভক্ত কে ছিল? ঢোলাবিরা। ঠিক আছে, আর কি আছে আমার তার পরের কোশ্চেন? সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র কোনটি ছিল? বৃহত্তম কেন্দ্র কিন্তু ছিল আমার রাখিগাড়ি। রাখিগাড়ি। সিন্ধু সভ্যতার মানুষের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? আমরা কিন্তু দেখলাম কি কি জানা ছিল। অজানা কি ছিল তাহলে? আয়রন বা লোহা। এবার দেখো কোন সিন্ধু সভ্যতার কেন্দ্রে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? দুটো ব্যতিক্রম পড়েছিলাম, একটা তো আমরা করে এলাম, আর এটা কি হবে? চানুদারো, এতে কিন্তু কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। চলো আজকে আমরা এটুকুই করব, আর পরের দিন আমি নিয়ে আসবো তোমাদের জন্য এমসিকিউ। এই চ্যাপ্টারের 50টা এমসিকিউ, সেটা কিন্তু আমরা সেটা এখানে করব। ঠিক আছে, চলো আজকে এটুকুই থাক। পরের দিন দেখা হবে তোমাদের সাথে এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে।